নতুন গন্তব্যে ছুটছে রাজ আর মেহেরিন। রাজ গাড়ি চালাচ্ছে আর মেহেরিন পাশে বসে জানালার দিকে মুখ করে রাতের চাঁদ আর জ্যোৎস্না ভরা প্রকৃতি উপভোগ করছে। হালকা বাতাসে তার চুল উঠছে। রাজ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে মেহেরিনের দিকে, কিন্তু মেহেরিন তাকিয়ে আছে বাইরে রাস্তার দিকে চোখ করে। রাজ একটু বিরক্ত হয়। তারপর হঠাৎ করে একটা কবিতা বলে, রাতের শহর ঘুমায় ধীরে, তুমি জানালায় তাকাও নীরে, তারা ভরা সেই আকাশে তোমার চোখ যেন ভালোবাসে। মেহেরিন কবিতাটা শুনে হেসে ফেলে, তাকিয়ে বলে, আপনি রাস্তার প্রকৃতিকে হিংসে করছেন কবি সাহেব। রাজ এক হাতে গাড়ি চালিয়ে অন্য হাতে মেহেরিনকে কাছে টেনে নেয়। নরম গলায় বলে, সঙ্গ যদি হয় ম্যাডাম আপনি, তাহলে আমি রাজ শুধু মানুষ নয়, প্রকৃতি, রাস্তা সবকিছুকে হিংসা করতে পারি। মেহেরিন হেসে মুখ লুকায় রাজের বুকে অকিবুকি করতে করতে থাকে মেহেরিন। রাজ সামনে তাকিয়ে বলে, কি ব্যাপার, গাড়িতে এমন ইঙ্গিত দিচ্ছ কেন? এখানে কি শুরু করে দিতে বলছে নাকি? আর একটু ধৈর্য রাখো, আর বেশি তো নয়। মেহেরিন রাজের বুকে কিল বসাচ্ছি, নষ্ট পুরুষ। রাজ উচ্চস্বরে হেসে ফেলে। মেহেরিন রাজের হাসি দেখে বুকের পাশে হাত দিয়ে বলে, হায় আল্লাহ, মাশাআল্লাহ, কি হাসি, এই হাসিতে আমি বারবার পড়তে পারি ফাঁসি। রাজ হেসে মেহেরিনের কপালে একটা চুমু খায়। জীবনে এত সব দুঃখ, যন্ত্রণা, কষ্টের মাঝেও হাসির কারণ হচ্ছে আমার বউজান, আমার মেমব্রেন। মেহেরিন রাজের গলা জড়িয়ে ধরে, আর আমার ভালো লাগা, ভালোবাসা সবকিছু আপনি, আপনি আর আপনি। তারপর রাজের গালে চুমু খায়। হঠাৎ ব্রেক কষে মেহেরিন অবাক হয়ে যায়। কি হলো, কোনো সমস্যা? রাজ মেহেরিনের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে পুরো বেসামাল করে দিচ্ছ বউ, এমন করলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। একে তো তুমি আমার পাশে, তার ওপর চুমু, এসব কি মানা যায়? মেহেরিন চোখ বড় করে রাজকে ধাক্কা দিয়ে বলে, ছি, নষ্ট কোথাকার অসভ্য লোক। রাজ হেসে ওর গালে একটা চুমু খায়। তারপর গাড়ি চালাতে শুরু করে। আবার অনেক পথ জার্নি করার পর অবশেষে ওরা গিয়ে পৌঁছায় গন্তব্যস্থলে, সাজেকে রিসোর্টে। রাতে নিস্তব্ধতা, চারদিকে। মেহেরিন ফ্রেশ হয়ে এসে বিছানায় করছে, রাজ এখনো বাইরে। তখনই রাজ রুমে ঢোকে আর মেহেরিনকে বিছানা গোছাতে দেখে, কি ব্যাপার, তুমি বিছানা করছো কেন? মেহেরিন মুখ ভার করে বলে, তো কি করব, আপনার মতো বনে বাজারে ঘুরে বেড়াবো? আমার ঘুম পাচ্ছে। আপনার মন চাইলে আপনি শুবেন, নয়তো ঘোড়ার মতো দাঁড়িয়ে ঘুমান। রাজ একটু ধমক দিয়ে বলে, চুপ, কিসের ঘুম? কোনো ঘুম নেই। আমরা সাজে ঘুরতে আসিনি, এসেছি প্রসেসিং করতে। মেহেরিন চোখ ছোট ছোট করে বলে, আপনি আমাকে ধমকাচ্ছেন? আর প্রসেসিং মানে কি? কিসের প্রসেসিং? রাজ দুষ্টু সেকে বেঁকে বলে, যা দুষ্টু, আমি বলবো না, আমার শরম করে। মেহেরিন মুখে ঝামটা দিয়ে বলে, মরণ ধসা, ঢং বাদ দিয়ে আমাকে একটু ঘুমাতে দিন, আর নিজেও ঘুমান। রাজ মেহেরিনের পাশে গিয়ে বসে, ওকে জড়িয়ে ধরে, আমার ঘুম কেড়ে নিয়ে তুমি ঘুমাতে চাও? অনেক অন্যায়, অনেক অবিচার করেছো আমার ওপর বউ, আর নয়, চুপচাপ রেডি হও। আশ্চর্য, এত রাতে বের হবো কেন? কাল সকালে বের হব, এখন ভণ্ডামি বাদ দিয়ে ঘুমান। রাজ মুচকি এসে বলে, তুমি যাবে সঙ্গে, তোমার জামাইও যাবে। জামাই গেলে যাক, আমাকে ছাড়ুন। রাজ বলে, জামাইয়ের কথা না শুনলে কিন্তু আল্লাহ নারাজ হয়। মেহেরিন শান্ত চোখে তাকায় রাজের দিকে, চেয়ে বুঝে যায় ওর ভিতরের ব্যাকুলতা। আর কিছু না বলে মাথা নাড়ে মেহেরিন। রাজ এসে মেহেরিনকে আলতো করে জড়িয়ে ধরে, তারপর বলে, আমি তাহলে বাইরে আছি, তুমি রেডি হও। মেহেরিন হেসে বলে, আচ্ছা। রাজ রুম থেকে বেরিয়ে যেতে মেহেরিন পেছন থেকে বলে ওঠে, আমি ঘোড়ায় করে যাব। রাজ হেসে বেরিয়ে যায়। মেহেরিন একটু হাসে। মেহেরিন রেডি তো হবে, কিন্তু কি পরবে বুঝতে পারছে না। তার ব্যাগ খুলে চোখে পড়ে একটা লাল শাড়ি। মেহেরিন চোখ মুখে খেলে যায় লাজুক এক উজ্জ্বলতা। শাড়িটা বিছানায় রেখে ব্লাউজ পেটিকোট নিয়ে ওয়াশরুমে চলে যায়। মেহেরিন তখন নয়, রাজ আবার রুমে ঢোকে। শাড়িটা চোখে পড়ে, তার বুকের কাছে তুলে নেয়, যেন শাড়ির গন্ধে মেহেরিনকে খুঁজে পায়। আর তার কল্পনা করে লাল শাড়িতে মেহেরিনকে কেমন লাগবে। ঠিক তখনই মেহেরিন ওয়াশরুম থেকে বের হয়, শাড়ি না পরা অবস্থায়, পরনে শুধু ব্লাউজ আর পেটিকোট। রাজের চোখ মেহেরিনে আটকে যায়। ফর্সা শরীরে অনেক অংশই উন্মুক্ত হয়ে আছে। রাজ একটা শুকনো ঢোক গেলে মেহেরিন কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। আমি তো রেডি হইনি এখনো। রাজ ধীরে ধীরে এগিয়ে আসে, শাড়িটা হাতে তুলে নিয়ে বলে, আমি পরিয়ে দিলে সমস্যা আছে? মেহেরিন বিস্ময়ে তাকিয়ে থাকে। তাহলে কিছু বলতে যাবে এমন সময় রাজ ওকে থামিয়ে দেয়। মেহেরিনে এক ঠোঁটে আঙ্গুল রেখে বলে, আমি পরিয়ে দেই প্লিজ। মেহেরিনের ভেতরে তোলপাড় শুরু, মনে জাগে কিছু নিষিদ্ধ অনুভূতির জোয়ার।
যদিও তাদের জন্য সবকিছু হালাল, কারণ তারা স্বামী স্ত্রী। রাজ ধীরে ধীরে শাড়ি পরাতে শুরু করে। মেহরিন দাঁড়িয়ে প্রতিটা স্পর্শে কেঁপে ওঠে। রাজ নিঃশব্দে শাড়ির কুচি করে দেয়। মেহরিন নিঃশ্বাস চেপে রাখে আর হাত মুঠো করে রাখে রাজের শার্ট। যখন রাজ কুচি গুজে দেয়, মেহরিন খামচে ধরে রাজের ঘাড়। রাজ হঠাৎ কামড়ে দেয় আর মেহরিনের কানের কাছে ফিসফিস করে বলে, আমার এই সামান্য ছোঁয়াতে এত বেসামাল হইও না বউজান। মেহরিন চোখ বন্ধ করে মুখ লুকিয়ে ফেলে রাজের বুকে। রাজ তার বুকে মুখ তুলে চুমু দেয় কপালে, তারপর হাতে তুলে নেয় তাকে, যেন পৃথিবীর সব ভার একই কাঁধে নিতে রাজি। মেহরিন রাজের গলায় মুখ লুকিয়ে রাখে আর তারা ভেসে চলে ভালোবাসার অবিরাম স্রোতে। রাজ একটা কালো ঘোড়ার পিঠে উঠে মেহরিনকে নেয়। পাহাড়ি পথ ধরে এগিয়ে চলে ঘোড়া। ঝর্ণার শব্দ, পাশে উঠতে থাকা রঙিন প্রজাপতি, ঝিকঝিকি পোকার শব্দ, পাহাড়ি বাতাসের ছন্দে এক জায়গায় মেহরিনের মন হয়ে ওঠে হালকা উন্মুক্ত ফুরফুরে। থ্যাংক ইউ কবি সাহেব, আমাকে এমন একটা জাদুর জায়গায় নিয়ে আসার জন্য। রাজ হেসে ফেলে আর তার সেই হাসি মিশে থাকে এক নির্ভরযোগ্য শান্তি ও স্বস্তিহীন ভালোবাসায়। হঠাৎই মেহরিন ঘোড়া থেকে নেমে দৌড়ে চলে যায় ঝর্ণার পাশে উঁচু টিলার দিকে। কিছু আগে সেই জায়গায় উঁচু করে রাজ এর মুখ থেকে শুনেছিল প্রথম ভালোবাসার স্বীকারোক্তি। উঁচু ঢালু জায়গায় দাঁড়িয়ে সে চিৎকার বলে, এই ঝর্ণা দেখো, তোমাকে সাক্ষী রেখে বলছি আমাকে ভালোবাসে। আর আজ আমিও আমার ভালোবাসাকে একসাথে সারা জীবন থাকার জন্য সাক্ষী দিচ্ছি। রাজ ধীরে ধীরে পেছন থেকে এসে মেহরিনকে জড়িয়ে ধরে। মেহরিন হাসে, চোখে একটু পানি জমে। মেহরিন বলে, আপনি আমার জীবনের এমন একজন যিনি আমায় না বলা সব ইচ্ছা পূরণ করেছেন, বুঝলেন? আমার সব স্বপ্নকে ছুঁয়ে দেয়, আমার সব স্বপ্নগুলো বাস্তব রূপ দেয়। আপনার মতো জীবনসঙ্গী ভাগ্যের ব্যাপার। আমি নিঃসন্দেহে খুবই ভাগ্যবতী, কারণ আমি আপনাকে পেয়েছি কবি সাহেব। রাজ একটু ঝুঁকে চুমু খায় ওর কপালে। মেহরিন আকাশের দিকে তাকায়, চোখে মুখে ফিসফিসিয়ে বলে, ঝর্ণার কলকল শব্দে চারপাশ নিঃশব্দ ভালোবাসা। পাহাড়ের আকাশ তখন চাঁদের আলো, রূপালী ছোঁয়া, অগণন চোখে তারার মেলা। রাজ ধীরে ধীরে মেহরিনের দু কাঁধে হাত রেখে তাকে নিজের দিকে ঘোরায়। চলো। শুধু একটি শব্দ। মেহরিন কিছু না বলে তার স্বামীর হাত ধরে হাঁটতে শুরু করে। তারা আবার পৌঁছে একটা নদীর ঘাটে। কিন্তু আজ আলাদা। আজকে নৌকা অনেক বড় আর সাজানো, আরো স্বপ্ন মাখা। নদীর ধারে আলোয় ঝিকমিক করছে নৌকাটা, সামান্য যেন রাজপ্রাসাদ। মেহরিন অবাক হয়ে বলে, এসব কবে করলেন? রাজ হালকা হেসে গালে হাত রেখে উত্তর দেয়, প্ল্যান আগে থেকেই ছিল, সাজানো হয়েছে আমরা পৌঁছানোর আগে। মেহরিন হাসে। রাজ মেহরিনের দিকে কে নিয়ে নৌকায় উঠে বসে। মেহরিন বসে নৌকার মাঝামাঝি আর রাজ এক কোনায়। একদৃষ্টে তাকিয়ে আছে মেহরিন দিকে। লাল শাড়িতে কি অপরূপ সুন্দর লাগছে মেহরিনের চাঁদ মুখখানা। রাজকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেহরিনের মুখটা লজ্জা নত হয়ে যায়। এভাবে আর কতক্ষণ তাকিয়ে থাকবেন কবি সাহেব? রাজের ধ্যান ভাঙে। রাজ হেসে অকুতি আর তন্য চোখে তাকায়, শুধু তাকিয়ে থাকে না। এটা ছিল অকুল ভালোবাসার আহ্বান। সে ফিসফিস করে বলে, না এখনো না, এখন কথা সম্পূর্ণ করার আগে রাজ আঁকড়ে ধরে মেহরিনের ঠোঁটে ঠোঁট রেখে যেন বুঝিয়ে দিচ্ছে নিজের আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা, অচেনা এক তৃষ্ণা। মেহরিন চোখ বন্ধ করে নেয়। দীর্ঘ সময় পর রাজ তার ঠোঁট ছাড়ে, কপাল ছুঁয়ে কপালে কপাল রাখে। দুজনে হাঁপিয়ে ওঠে। মেহরিন পিটপিট করে চোখ মেলে তাকায়। রাজ আবেগে মেহরিনের কাছে পাওয়ার আকাঙ্ক্ষা, তৃষ্ণা নিবারণের ইচ্ছা করুণ দৃষ্টিতে। মেহরিন সেই চোখে দৃষ্টি রেখে কেঁপে ওঠে, কিন্তু স্বামীর সেই প্রবল আকাঙ্ক্ষা, তৃষ্ণার আহ্বান ফিরিয়ে দিতে পারে না। এটা তার স্বামী, তার কবি সাহেব, ভালোবাসার প্রিয়জন। মেহরিন ধীরে ধীরে রাজকে শক্ত করে জড়িয়ে ধরে আর রাজকে সম্মতিতে হাসে। এক বিজয়ী হাসি, ভালোবাসা আজ পূর্ণতার ছোঁয়া। নৌকার বুকে ভাসে আর সেই বুকে ভেসে চলে দুই তৃষ্ণার্ত হৃদয়। রাজ আবার আঁকড়ে ধরে মেহরিনকে, এলোমেলো চুমু খেতে থাকে। নাক, মুখ, ঠোঁট, গলা সবটুকু ভরিয়ে দেয়। মেহরিন রাজকে খামচে ধরে এক নিষিদ্ধ চায়। দুজনে বশ করে ফেলেছে। দুজনে ভালোবাসার সাগরে উত্থাল জোয়ার ভাসছে। রাজের ছোঁয়া যতই গভীর হচ্ছে, মেহরিন ততই কুকড়ে যাচ্ছে। আজ মেহরিনের দিকে একবার তাকায় রাজ। নাউজিবিল্লাহ।
নাউজুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রাজের কথা শুনে হেসে ফেলে মেহরিন। কি বললেন এটা? রাজ ডুব দেয় ভালোবাসার সাগরে। সেখানে দুটি মানুষ যায়, সেখানে রাজ মাখছে, ধরছে রাজের পিঠের অবস্থা খারাপ করে দিচ্ছে। রাজ মুখ তুলে তাকায় মেহরিনের দিকে। দয়া করে আমাকে সঙ্গ দাও, এতে তোমারই ভালো। এমনভাবে খামচাখামচি করলে যদি আরও বেশি বেসামাল হয়ে যায় তখন তোমারই বিপদ, কষ্ট হবে বেশি। আমি তোমাকে বেশি কষ্ট দিতে চাই না, তবে চিন্তা করো না, ক্ষত আমি করেছি, মলম আমি লাগাবো। রাগে দুঃখে কষ্টে ঘাড়ে কামড় দেয় মেহরিন। রাজ বলে, সিগন্যাল দিচ্ছ ক্ষত বাড়াতে? এ বলে আবারও ডুব দেয় মেহরিনের মাঝে। চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর দুই মানবীর ঘন নিঃশ্বাস। একাকিত্ব হয়ে মিলে যায় দুটি হৃদয়। মেহরিনের ব্যথায় কুকড়ে ওঠে। এই বুঝি বাম দিকে। মেহরিন ব্যথায় কুকড়ে যাচ্ছে, একটু ঝুঁকে যায় বাম দিকে, সাথে রাজও। আর তখন নৌকায় হঠাৎ একটা ঝাঁকি ওঠে। একসাথে পানিতে পড়ে যায় রাজ আর মেহরিন। মেহরিন পড়ে গিয়ে ব্যথায় হা হি করে হাসা শুরু করে দিয়েছে। আপনি আমার সাথে ঐতিহাসিক বাসর করলেন। মেহরিন পানির সাথে হেসে কুটুকুটি খায়। রাজ অসহায়ের মতো বলে, খাটে বাসর করলাম না ভেঙে যাবে বলে, এখন নৌকা সহ্য করলো না। এই তো দেখি প্রকৃতি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মেহরিন রাজের বুকে ঢলে পড়ে হাসতে হাসতে। মেহরিন ভেজা শাড়ি শরীরে জড়িয়ে সামলে নেয় কোনো রকম। রাজ নিজের ভেজা শাড়ি তুলে কাঁধে রাখে। মেহরিন কে জড়িয়ে ধরে নদীর তীরের দিকে এগিয়ে যেতে থাকে। মেহরিন উঠতে পারছে না, তাই রাজ ওকে কোলে নিয়ে উঠে আসে। মেহরিন তখন থেকে হেসে যাচ্ছে। রাজ প্রথম কিছু না করলো, এখন একটা ধমক দিল। চুপ করবে তুমি? কখন থেকে হেসে যাচ্ছ? একচোট গম্ভীর গলায় বলে। এমন একটা দুর্ঘটনা বুঝছো তুমি, এখনো হাসছো? মেহরিন ঠোঁটে আঙুল রেখে বলে, কিন্তু হাসি কিছুতে থামছে না। রাজ শান্ত চোখে তাকায়। মেহরিন উচ্চস্বরে হেসে ওঠে। রাজ মেহরিনের হাসি দেখে বাঁকা হাসে। তখন তো নৌকায় ছিলাম, তাই উল্টে গেছি, কিন্তু এখন তো ঝর্ণার ধারে ঘাসের ওপর আছি, পানিতে ডুবে যাওয়ার ভয় নেই। রাজ কৌতূহল আরো বাড়ে। তাহলে এখন দেখাই যাক এবার ঝর্ণার ধারে কেমন বাসর হয়। এ কথা শুনে মেহরিন চোখ বড় বড় করে তাকায়। কি বলছেন? না না, আর না, শুনুন না। রাজ বাঁকা হেসে ধীরে ধীরে এগিয়ে আসে। দেখাও, আমি দেখছি তো। মেহরিন উঠে পালাতে চায়, কিন্তু রাজ তাকে খপ করে ধরে ফেলে। মেহরিন চোখ এক ধরনের অস্থিরতা, ভয় আর করুণ চোখে তাকায়। রাজ উচ্চস্বরে হেসে বলে। মেহরিনের অবস্থা দেখে রাজ বুঝে ঝুঁকে পড়ে মেহরিনের দিকে। মেহরিন বলে, না প্লিজ। রাজ বলে, হ্যাঁ প্লিজ। মেহরিন বলে, কবি সাহেব। রাজ বলে, মেমব্রেন। মেহরিন হাল ছেড়ে দেয়। রাজ আবার হেসে বলে, নাউজুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রাজ আবার ডুবে যায় ভালোবাসার সাগরে। ঝর্ণার শব্দ, দূরে ঝিঝি পোকার ডাক আর বাতাসে মিশে থাকা রাজ মেহরিনের নিঃশ্বাসের শব্দ। রাতের প্রকৃতির মাঝে নতুন অধ্যায় লেখা হতে থাকে তাদের ভালোবাসা দ্বারা। 10টা। মেহরিন বিছানায় শুয়ে আছে, জ্বর এসেছে, সঙ্গে ঠান্ডা শরীর ব্যথা তো আছে। মেহরিন নাক টানছে আর রাজকে গালি দিচ্ছে। রাজ এক কোণে দাঁড়িয়ে সব গালি হজম করে হেসে যাচ্ছে। মেহরিন বিরক্ত হয়ে বলে, কি পরিমাণ নির্লজ্জ হলে মানুষ গাল শুনে হেসে যায়। এই, আপনি আমার চোখের সামনে থেকে জানতো, বিরক্ত লাগছে আমার, একদম সহ্য হচ্ছে না আপনাকে। রাজ হাসে। বউ, ও বউ। মেহরিন এবার ধমক দিয়ে বলে, কি হয়েছে? এত প্রেম ভালোবাসা লাগে না আমার, যান এখান থেকে। রাজ তখন একটু থেমে বলে, আচ্ছা আচ্ছা যাচ্ছি, কিন্তু এর আগে এই স্যুপটা খাও, ওষুধ খেতে হবে। ওষুধ না খেলে তো ব্যথা আর জ্বর কমবে না। মেহরিন আরেকটা ধাপ রেগে ওঠে। হাতের কাছে থাকা বালিশ, পায়ের কাছে থাকা চুড়ি সব রাজের দিকে ছুঁড়ে মারে। একদম আমার মেজাজ খারাপ করবে না, অসভ্য লোক, নিচে ব্যথা দিয়ে আবার ওষুধ খাওয়াতে আসছে। যান আপনি, আপনার সাথে আমার কথা নেই। রাজ চোখ ছোট করে বলে, বউ, তোমার সাথে না গেলে বাচ্চার বাপ হবো কেমনে? তোমার কাছে না গেলে? মেহরিন বলে, নিকুচি করেছে আপনার বাপ হওয়া, আপনার এত অত্যাচার সহ্য করা যাচ্ছে না। প্রয়োজনে আমি সুপারমার্কেট থেকে বাচ্চা কিনে নিয়ে আপনাকে বাপ বানাবো, আমাকে রেহাই দেন। রাজ হেসে বলে, সুপার শপে আজকাল বাচ্চা বিক্রি করে? জানতাম না তো। কবে থেকে বাচ্চা সাপ্লাই দেওয়া শুরু করেছে বলো তো? আর আমি কোন দুঃখে বাচ্চা সুপার শপ থেকে আনবো, যেখানে আমি নিজেই ডজন ডজন বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখি? তুমি চাইলে আমি প্রতি বছর
বছর বাচ্চা দিতে পারি। তুমি না জেনে আমার পুরুষত্বে আঙ্গুল তুলতে পারো না বউ। আমি হলাম এক বীর পুরুষ যে একদিনে 2 বার বাসর করার ক্ষমতা রাখি। এই কথায় মেহরিন থমথম খেয়ে যায়, রাগে দুঃখে হুঁশ নেয়, যেন বলতে যে কি বলে ফেলেছে তার হার মানে না। আপনি জানেন তো, জানতে এখান থেকে আমার মাথা খারাপ করেন না। রাজ ধীরে ধীরে সে মেহরিনকে কোলে তুলে নেয়। মেহরিন রাগি চোখে তাকিয়ে বলে, দেখেন আর সত্যি ব্যথা কমে নাই। এখন যদি কিছু করেন আমি সত্যি সত্যি হাত চালাবো বলে দিলাম। রাজ হেসে বলে, কিছু করব না, প্রমিস, তুমি শুধু খেয়ে নাও। রাজ নিজের হাতে যত্ন করে খাওয়ায় মেহরিনকে, শুধু ওষুধ খাইয়ে দেয়, তারপর শুইয়ে দেয়। নিজেও এসে শুয়ে পড়ে মেহরিনকে জড়িয়ে ধরে। সিঙ্গাপুর, দুপুর 1টা। মেহের রেডি হচ্ছে, উদ্দেশ্য হৃদের সাথে দেখা করা। গতকাল সন্ধ্যায় দেখা হওয়ার কথা ছিল, কিন্তু অফিসের কাজে শেষ হতে গভীর রাত হয়ে গিয়েছিল, তাই আর দেখা করা হয়ে ওঠেনি। আজ রাত 8টায় মেহের বাংলাদেশের ফ্লাইট, তাই আজ মেহের দুপুর থেকে বিকাল পর্যন্ত সময় কাটাবে হৃদের সঙ্গে। মনটা ভালো, তাই গান গাইতে গাইতে রেডি হচ্ছে মেহের। ঠিক তখনই হঠাৎ পেছনে ছায়ার মতো কেউ এসে দাঁড়ায়। হৃদ। মেহের হেসে ফেলে। সে জানে সে মনে মনে হৃদকে ভাবতেই কল্পনা এক অনুভূতি তার জীবনে বাস্তব হয়ে গেছে। সে ঘুরে গিয়ে বলে, এই যে গম্ভীর মুখো, আপনি আমাকে অনেক জ্বালাচ্ছেন তো। আমার মন মাথা সবখানে শুধু আপনিই ঘুরছেন। আমি চোখ খুলে বুঝি আপনি, চোখ খুললেও বুঝি আপনি, চোখ বন্ধ করলেও বুঝি আপনি। বলুন তো এখন কি করি? হৃদ একটু হেসে ফলে। মেহের তখন বলে, মন আর মস্তিষ্ক যখন আপনি গেতে গেছেন তখন জীবনের খুঁটি গেড়ে বসুন না মশাই। হালকা রহস্যময় হাসি ভরা মুহূর্তে যেন আজ একটু ভারী, কারণ আজ রাতে মেহের চলে যাবে। মেহের তার বাইক নিয়ে বেরিয়ে যায়। লেকের পাড়ে একটা বেঞ্চে বসে আছে রাজ না, এখানে হয়তো হৃদ হতো। আইনো দেখি। মেহের বলে, মেহের চলে যাবে, কেমন যেন লাগছে তার। মনটা খালি খালি লাগছে, জানে না কেন কদিনে এত টান তৈরি হয়েছে। মেহেরিনকে ছেড়ে আসার সময় তো এতটা অনুভব হয়নি, কিন্তু এখন কেন এমন বিরক্তিকর অনুভূতি হচ্ছে তার। ঠিক তখনই মেহের আসে, হাসি মুখে এসে পাশে বসে। হৃদের মনটা কোথায় যেন হারিয়ে গেছে। বললাম না এখানে হৃদ হবে, ওইখানে ভুলে রাজ লিখছে। মেহের একটা ধাক্কা দিয়ে বলে, এই যে মিস্টার, এমন ক্যাবলাকান্তের মতো বসে আছেন কেন? হৃদ চমকে উঠে তাকায়, আর তখনই সমস্ত বিঘ্ন যেন উবে যায়। এতক্ষণে স্থিরতা খারাপ লাগা মুহূর্তে পালিয়ে যায়। হৃদ ঘুরে দেখে তাকে। ম্যাম, আপনি তো আমাকে সারাক্ষণ অপেক্ষা সাগরে ভাসিয়ে দিয়েছেন। মেহের একটু হেসে বলে, আমি আন্তরিকভাবে দুঃখিত, ইচ্ছে করে লেট করিনি, একটু বেশি দেরি করে ফেলেছি বুঝি। হৃদ দিকে মাথা নাড়ে। কিছুক্ষণ অপেক্ষা দীর্ঘ হলেও তার ভেতরে অন্যরকম অনুভূতি মিশে থাকে। অনুভূতি মেশানো সেই অপেক্ষা তখন বিরক্ত নয়, মধুময় হয়ে ওঠে। মেহের আবারও হেসে ফেলে, বা আপনি তো একেবারে প্রেমিক পুরুষের মতোই কথা বলছেন। হৃদ চুপ হয়ে থাকে, কিন্তু চোখ দুটো ততক্ষণে অনেক কিছুই বলে ফেলেছে। কিছুক্ষণ ওরা আড্ডা দেয়, হাসি আর মজায়। হৃদের মুখে তখনও হালকা হাসি খেলে উঠেছিল। হঠাৎ করেই সেই হাসি মাখা মলিন হয়ে যায়। সে মেহেরের চোখের দিকে তাকিয়ে ধীরে করে বলে, কখন যাচ্ছ? এতক্ষণ ধরে হাসতে থাকা মেহেরের মুখ যেন হাসিটা মুহূর্তে গায়েব হয়ে যায়। হৃদের কথায় যেন ভালোবাসা এক সূক্ষ্ম ছোঁয়া পায় মেহের। মনের ভেতর বলে ওঠে, আমি যদি আপনার চোখের আড়াল হই, আপনি কি আমার বিরহে পড়বেন? আপনার বুকের বাপাশে কি আমার জন্য চিনচিন ব্যথা করবে? আপনি কি আমার শূন্যতা অনুভব করবেন? তাহলে একবার মুখ ফুটে বলুন না, মেহের তুমি যেও না। বিশ্বাস করুন, আমি রয়ে যাব শুধু আপনার পাশে। কিন্তু মুখে বলে 8টায়। হৃদ শুধু চোখ ছোট করে বলে ওঠে, ও তবে মনে হয় ভেতর কম্পন হচ্ছে। তোমার বিরহ যে আমাকে খুব পীড়ন দেবে, নিলায়ও না। তোমার ওই নীল চোখে যে আমি আমার মরণ দেখছি, সেই চোখে চোখ রেখে রাখার পর থেকে ভুলতে বসেছি নিজের নীল চোখ রাঙা হৃদয়েরকে। একেবারে এই নীল চোখে নিজের সকল অস্তিত্ব হারিয়ে ফেলছি বারংবার। এই অল্প কিছুদিনের পরিচয়ে একজন মানুষ আমার হৃদয়ে কিভাবে বাসা বাঁধলো তা কেমন করে বোঝাবো তোমায়। মেহের একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর জোর করে মুখে হাসি টেনে এনে বলে, চলুন একটু হাঁটি। হৃদ তাকায় মেহেরের দিকে। মেহের ধীরে বলে, এভাবে তাকাবেন না। হৃদ হেসে জিজ্ঞেস করে, কেন? মেহের উত্তর দেয়, সব কেনর উত্তর হয় না। হৃদ আবারও হাসে আর মনে মনে বলে, তার মানে তুমিও আটকে গেছো আমার চোখে। মেহের উঠে দাঁড়ায়, হৃদও উঠে দাঁড়ায়। দুজন পাশাপাশি হাঁটতে থাকে। তাদের আশেপাশে অনেক কাপল, কেউ কারো হাত ধরে আসছে, কেউ বা কারো কাঁধে মাথা রেখে।
সবাই ব্যস্ত ভালোবাসায়। মেহের আশেপাশে তাকিয়ে হাঁটছে। হঠাৎ হৃদ বলে ওঠে, আপনার হাতটা ধরার অনুমতি দিলে অনুমতি কি আমাকে দেওয়া যায় ম্যাডাম? মেহেরের পা দুটো যেন থমকে গেছে। এই সামান্য কথায় তার হৃদস্পন্দন এতটা বেড়ে যাবে সে বুঝতেও পারেনি। এই সামান্য কথায় যেন শরীর দিয়ে ঝাঁকুনি দিয়ে উঠল। মেহের হৃদের দিকে ঘুরে, দেওয়া যায় যদি এই হাত কখনো না ছাড়েন। হৃদ হাসে, মাথা নেড়ে, যথাজ্ঞা মহারানী। মেহের হেসে ফেলে। হৃদ এগিয়ে সে হাত বাড়ায়। মেহের নিজের হাত দেয়। হৃদ খুব শক্ত করে ধরে সেই হাত। মেহের হেসে বলে, আমি সারা জীবনের জন্য হাত ধরতে বলেছি, আর আপনি দেহ থেকে হাত আলাদা করতে বলিনি। হৃদ হাসে। প্রথমবার ধরা তো যেন সারা জীবন মনে থাকে, তাই একটু গভীরভাবে ছুঁয়ে দিলাম, যেন সেই ছোঁয়া কখনোই মুছে না যায়। মেহের আবারও হেসে ফেলে। পুরো দুপুর আর বিকাল দুজনে একসাথে কাটায়। সন্ধ্যা 8:30 বাজে। মেহের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে এয়ারপোর্টে। সাথে আসে জেরি, প্রিয় বান্ধবী, যাকে বিদায় জানাতে এসেছে। মেহেরের চোখ আশেপাশে ঘুরছে, চোখ দুটো কাউকে খুঁজে বেড়াচ্ছে। জেরি হয়তো বুঝতে পারে মেহেরের মনের অবস্থা। সে বলে, বেবি আসবে না হয়তো? আসলে এতক্ষণে চলে আসতো। মেহের মাথা নাড়ে। ঠিক তখনই মাইকে ঘোষণা দিয়ে ভেতরে ঢুকে মেহেরকে জড়িয়ে ধরে বলে, আসছি বেবি, খুব তাড়াতাড়ি দেখা হবে। জেরি বলে, ইয়েস। আর একবার আশেপাশে চোখ ঘুরিয়ে মেহের ভেতরে ঢুকে যায়। মেহের নিজের সিটের পাশে এগিয়ে যায়। দেখতে পায় পাশে একটা ছেলে বসা। ছেলেটার মুখ দেখা যাচ্ছে না, নাক মুখ ঢেকে রেখেছে বই দিয়ে। বই পড়তেছে হয়তো। মেহের কিছু না বলে চুপচাপ বসে পড়ে। মনটা খারাপ। হৃদ আসেনি। আজ এতটা সময় একসাথে কাটানোর পরও বিদায় জানাতে এলো না। মেহের বুঝে ফেলেছে হৃদের মনে কিছু আছে মেহেরের জন্য। তাই তো মনে মনে ভীষণ আশা করেছিল আজকে এই বিদায়ের মুহূর্তে হৃদ আসবে, কিন্তু সে এলো না। মনটা চুপচাপ হাহাকার করছে, কেন এলো না সে? তখন পাশে বসা ছেলেটা বলে উঠল, হ্যালো ম্যাডাম, কাউকে খুঁজছেন বুঝি? মেয়ের তরাক করে পাশ ফিরে তাকায়। হৃদকে দেখে অবাক হয়ে যায়। খুশি হবে কি করবে বুঝতে পারছে না। তারপর আবার ভাবতে থাকে, না না, এটা নিশ্চয়ই কল্পনা। নিজের অজান্তেই আস্তে করে বলে ওঠে, জানতো এখান থেকে সবসময় শুধু আমাকেই জ্বালান। আমি খুব রেগে আছি আপনার ওপর। বেয়াদব শয়তান লোক, একটু দেখা করতেও এলেন না। একটু দেখা করতে এলে কি হতো? তখন পাশে থাকা হৃদ বলে, দেখা করে কি হবে, আপনার পথ চলার সাথেই তো হয়ে আসছি ম্যাডাম। মেহের রেগে যায়। চুপ, কল্পনায় এসে আবার বাড়াবাড়ি করছে। হৃদ হেসে বলে, সারাক্ষণ আমার কল্পনায় ভাবেন বুঝি ম্যাডাম? মেহের হাসে, মাথা খাওয়া বন্ধ করুন তো আর যান এখান থেকে। হৃদ বলে, কোথায় যাব আপনাকে ছেড়ে? আপনাকে ছাড়া যে থাকতে পারবো না, তাই তো চলে এলাম। মেহের বলে, এখন কিন্তু বেশি হচ্ছে। হৃদ বলে, তবে ক্ষতি কি? মেহের মুখ বাঁকিয়ে বলে, দেখা দিলেন না বিদায় বেলায়, এখন কল্পনায় মাথায় জেগে বসেছেন। উফ আল্লাহ, এই পুরুষ আমার মাথা নষ্ট করে ফেলবে। হৃদ ভুরু কুচকে বলে, তাহলে কি এখন অন্য কাউকে চাইছো নাকি? মেহের বলে, উফ, তা কখন বললাম? আপনি এখন জানতো। হৃদ হেসে বলে, এখন তো কখনো যাব না। একবার ধরেছি মানে সারা জীবনে ধরবো। মেহের পাশ ফিরে চোখ বন্ধ করে নিজেকে গালাগাল করে, মেহের আর বকবক করিস না। কেউ যদি জানতে পারে তুই কল্পনায় এক ছেলের সঙ্গে বকবক করিস, তাহলে তোকে পাগল ভাববে। হৃদ এই কথা শুনে হেসে ফেলে। এতটাই ভাবো আমায় নিয়ে সারাক্ষণ যে মন মস্তিষ্কে আমি থাকি। মেহের এবার রাগে হৃদের গাল চেপে ধরে বলে, আমার কল্পনায় এসে জ্বালান কিন্তু একদম মেরে ফেলে দিব, বলে দিলাম। হৃদ মেহেরের কপালে একটা টোকা দিয়ে বলে, আমি কল্পনায় না ম্যাডাম, বাস্তবে আপনার সামনে। মেহের বোকার মতো তাকিয়ে থাকে। কিছুক্ষণ বোঝার পর বুঝতে পারে এটা তার কল্পনা নয়, সত্যি। তখন বড় বড় চোখ করে বলে, আপনি? আমি ভাবলাম কল্পনা। হৃদ বলে, এখন গালটা ছাড়ো, তা না হলে সারা জীবন সরি বলেও দেখতে পাবে না আমায়। মেহের বলে, ওহো, এটা বলে হাত সরিয়ে নেয় আর বোকা বোকা হেসে হৃদের দিকে তাকায়। তারপর অন্য পাশে ফিরে চোখ বন্ধ করে বলে, মেহের রে, তুই এটা কি করলি রে? উফ, আমি মনে করলেই পাগল হয়ে যাব, একদম পাগল হয়ে গেছি। এদিকে হৃদ হেসে শেষ মেহেরের কাণ্ড দেখে। মেহের লজ্জায় পাচ্ছে নিজের এই কাণ্ডে। হৃদ বলে, থাক, আর নিজেকে গালমন্দ করতে হবে না। মেহের বলে, আপনি খুব জানেন তাই না? হৃদ হেসে বলে, সারপ্রাইজ দিব বলিনি তো ম্যাডাম। মেহের একটু অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। হৃদ বুঝতে পারে মেহেরের অভিমান হয়েছে, তাই বলে, আমি দুঃখিত ম্যাডাম, আমার উচিত ছিল বলা। মেহের হৃদকে একটা থাপ্পড় দিয়ে বলে, আপনি কথা বলবেন আমার সাথে? হৃদ গাল থেকে হাত সরিয়ে বলে, সারাদিন ঘুমিয়েই কেটে গেছে। মেহের আর রাজের এটা আরেকখানে, এটা হচ্ছে
মেহেরিনের পর্ব চলে আসছে। এখানে কোনো কিছু না দিয়ে হুট করে দিছে তো ভুল করে ফেলছি। সারাদিন ঘুমিয়ে কেটে গেছে মেহেরিন আর রাজের। সন্ধ্যার ঘুম ভাঙতেই মেহেরিন দেখে জ্বর আর গায়ে ব্যথা এখন আর নেই। সে এখন বেলকনিতে বসে আছে, হাতে কফির মগ। রাত তখন রুমে নেই। মেহেরিন চুমুক দিচ্ছে কফিতে আর প্রকৃতির নীরবতা অনুভব করছে। রাজ এসে দেখে মেহেরিন একা বসে আছে, কাছে গিয়ে জড়িয়ে ধরে তাকে। মেহেরিন রাজের দিকে মুখ ঘুরে মাথায় বুক রাখে। মেহেরিন হেসে বলে, রাজ ওর হাত থেকে কফির মগ নিয়ে খায়। মেহেরিন বলে, ঘুরতে যাব চলুন। রাজ নরম স্বরে বলে, না তোমার শরীর ভালো না। মেহেরিন মুখে বিরক্তি নিয়ে বলে, না আমি আজই যাব, এখনই যাব। আচ্ছা রেডি হয়ে নাও তবে। আর কথা নয়। মেহেরিন ঝটপট রাজকে থেকে তাকে অবাক। রেডি হতে বলছে বলেইনি, আমাকে বলে ফেলুন। 5 মিনিট পর রেডি হলে কি মহাভারত অশুদ্ধ হবে? হ্যাঁ, নাকি ট্রেন ছুটে যাবে যে এখনই রেডি হতে বলছেন? মুড চেঞ্জ হয়ে যেতে পারে তো। রাজ হেসে বলে, তা ঠিক, তোমার মুড তো আবার মিনিটে মিনিটে চেঞ্জ হয়। মেহেরিন রেগে এসে বলে, কি বললেন আপনি? রাজ 2 হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে কিছু না বলতে থাকে। মেহেরিন চোখ পাকিয়ে তাকায়। দুজনেই ম্যাচিং ড্রেস পরেছে। দুজনে অনেকক্ষণ ঘোরাঘুরির পর ক্ষুধায় কাবু হয়ে রেস্টুরেন্টে ঢুকে। সারাদিন কিছু না খাওয়ায় দুজনে খুবই ক্ষুধার্ত। মেহেরিন খেতে খেতে একটানা বকবক করে যাচ্ছে আর রাজ মন দিয়ে সব বকবক শুনছে। এর মাঝে রাজের প্রায় 100 ফোন এসেছে, কিন্তু তার কাছে বউয়ের বা আজাইরা বকবকি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফোন অফ করে দিয়েছে। খাওয়া শেষে রিসোর্টের দিকে রওনা দেয়। মেহেরিন কিছুটা হেঁটে বলে, আমি আর পারছি না, কোলে নিন। রাজ ভুরু কুঁচকে বলে, তুমি কথায় কথায় কোলে উঠতে চাও কেন বলো তো? তুমি কি বাচ্চা? মেহের বলে, কোলে নিবেন নাকি আমি গিয়ে অন্য কোনো ভদ্রলোকের কোলে উঠব? রাজ মেহেরিনকে কোলে তুলে নিয়ে বলে, আমার বউ আমি কোলে নিব, অন্য কেউ কোলে নিবে মানে? মেহেরিন হেসে বলে, সিং সোর্স। রাজ মেহেরিনের নাক ঘষে বলে, হ্যাঁ আমি সিং সোর্স। সরম হিংসুটে, উচ্চ লেভেলের হিংসুটে। মেহেরিন হাহা করে হেসে ওঠে। রাজ একটা গান ধরে, মন বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না, পড়ছে কেন বিনা মেঘে বাজ, দা লেখা আমার নয়তো কাজ। এখানে দা কেন? এখানে কাব্য লেখা ছিল না? যাই হোক, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়, কিছুতেই উপায় মেলে না, ও মন বোঝে না বোঝে না। গাইতে গাইতে ওরা রিসোর্টের কাছাকাছি চলে আসে। রিসোর্টের সামনে এসে মেহেরিন বলে, আমাকে নামিয়ে দিন। রাজ বলে, না থাক। মেহের হেসে উত্তর দেয়। হঠাৎ পেছন থেকে কয়েকজন একসাথে আসতে দেখে। মেহেরিনের মস্তিষ্ক কিছু একটা ইঙ্গিত দেয়। সে রাজের গলায় ঝুলে পড়ে। একটু ন্যাকামি করে বলে, হাব্বি। রাজ হেসে বলে, হাবিবি। মেহেরিন চোখ গোল গোল করে বলে, আমাদের প্রেম যেন কারো সহ্য হচ্ছে না। ঢাকায় থেকে তারা মুখোমুখি হয়ে জিজ্ঞেস করতে থাকে, তারা তো চুলকানি কেন, আর কোন ব্যান্ডের মলম লাগালেই চুলকানি কমবে? রাজ তখনই বুঝে ফেলে মেহের কার ইঙ্গিত করছে। সে আস্তে আস্তে বলে, আর ইউ রেডি বেবি? মেহেরিন হাসে, ইয়েস বেবি। রাজ সঙ্গে সঙ্গে মেহেরিনকে নামিয়ে দেয়। এদিকে লোকগুলো একেবারে কাছাকাছি চলে এসেছে। তাদের মধ্যে একজন একটু কটাক্ষ স্বরে বলে ওঠে, রাত দুপুরে রং করতে বেরোচ্ছে কপতি। রাজ হেসে বলে, না ভাই, হানিমুনে এসেছি তো, প্রসেসিংয়ে আছি। 2-4টা বাচ্চার বাপ না হতে পারলে হলো। লোকগুলো রাজের খোলামেলা কথায় হকচকিয়ে যায়। একে অপরের দিকে চাওয়াচাই করে। মেহেরিন রাজের বাহুতে থাপ্পড় মেরে বলে, ছি অসভ্য। রাজ ঠোঁট বেঁকিয়ে হেসে বলে, আচ্ছা ভাই, আপনারাই বলেন, বইয়ের সামনে যদি ভদ্রসভ্য পুরুষ সাজি তাহলে কি বাবা হতে পারবো? ওই লোকগুলো মধ্যে একটা ছেলে বলে, হ্যাঁ তা তো ঠিক। রাজ তখন বলে, দেখলে তো বউ, ওরাও এটাই মনে করে। রাজ আবার ওদের দিকে ফিরে বলে, এখন আপনারা বলেন, আপনাদের আগমনের কারণটা কি? একটু শুনে ধন্য হই। রাজ একজন বলে, তোমাদের দুজনকে মেরে বাড়ি চাপা দিতে এসেছি। এ কথা শুনে মেহেরিন এক ঝটকে সেই ছেলের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। নতুন জামা পরেছি আজ, তাই একটু
তাই তুই বলছিস বালি চাপা দিব, ময়লা লাগবে না জামা কাপড়ে? জানিস জামা কাপড় কাচতে কত হ্যাপা? ছেলেটা গালে হাত দিয়ে সরি আপা, তবে আমি জানি কাপড় ধোয়া কত কষ্টের, আমি তো বাড়িতে আমার বইয়ের কাপড় ধুই। মেহেরিন অবাক হয়ে বলে, কি বললি? রাজ হেসে বলে, ভাই তুইও তোর বউকে ভয় পাস? আয় ভাই বুকে আয়। ছেলেটা রাজকে জড়িয়ে ধরে। মেহেরিন নাক কুচকে বলে, যত সব আদি খেতা। ততক্ষণে তাদের দল বস সামনে এগিয়ে এসে বলে, এই তুই কি করছিস বলত? মারতে এসেছি আর তুই ওদের সাথে খাতির করছিস বলে মেহেরিন দিকে হাত বাড়ায়। মেহেরিন সাথে সাথে হাত মুচড়ে ধরে কড়া স্বরে বলে, হারামজাদা এত বড় সাহস! চতুর্দিকে থাকা লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওদের বস গর্জে ওঠে, তোদের কি দাঁড়িয়ে থাকার জন্য এখানে নিয়ে এসেছি? মার ওদের। সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে সবাই রাজের পরে। রাজ সবার সাথে লড়ছে আর মেহেরিন তখন ওই লোকটার হাত মুচড়ে ধরে আছে, এমনভাবে ঘাড়ে একটা মারে যে লোকটার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। মেহেরিন তাড়াতাড়ি পাশে থেকে একটা লাঠি নিয়ে রাজের পাশে দাঁড়ায়। দুজন মিলে এমন মারধর শুরু করে যে প্রতিপক্ষের অবস্থা কাহিল। রাজ হেসে বলে, তুই তো আমার মুডটাই নষ্ট করে দিলি বেটা, চলে যা। ছেলেটা গুটি গুটি হেঁটে যাওয়ার সময়, ভাই আপারে কি দেখা বিয়া করছেন না? মানে এতগুলা বেটার লগে কেমনে মারলো এই মেয়ে মানুষ? তারপর একটু থেমে বলে, আপনাকেও মারে তাই না? রাজ মাথা নাড়ে, বলে, না মারে না, একটু বেশি রেগে গেলে ঘর থেকে বের করে দেয়। ছেলেটা হাঁ করে তাকিয়ে থাকে। মেহেরিন বলে, এই তোর বই নাম্বার দে তো, কল দিয়ে বিচার দিব। ছেলেটা কাঁদো কাঁদো মুখে বলে, না না আপা এমন কইরা না, বলে দৌড়ে পালায়। রাজ আর মেহেরিন হেসে সে রিসোর্টের ভিতর ফিরে যায়। নীল আকাশ, চোখের রং আকাশের মতো, বিশাল মায়া আয়না, মনে ঘর আশ্রয়, হৃদয়ের গোপন গণ একসাথে নীলময় মনে, যার চোখে ঘর আর নীল দুনিয়ায়, দু চোখ আকাশ অশ্রু খুঁজি। মেহের আর হৃদ বাংলাদেশে পৌঁছেছে, তবে গোটা পথ একটা কথা হয়নি তাদের মধ্যে। হৃদ ভেবেছে হয়তো বিমানে কথা বলছে না মেহের। সে চেষ্টা করেছে, খুব চেষ্টা, কিন্তু মেহের কিছুই বলেনি। কিন্তু মেহের কি সত্যি অভিমান করেছে? না, তার অভিমান না, তার লজ্জা। এতগুলো কাণ্ড ঘটনার পরে কিভাবে কথা বলবে? এয়ারপোর্ট থেকে বেরিয়ে হৃদ বলে, চলো তোমায় মির্জাবাড়ি পৌঁছে দেই। মেহের মাথা নাড়ে, না আমি ক্যাব বুক করেছি। হৃদ আর কিছু বলে না, কিন্তু মেহের একা ছাড়ে না, চুপচাপ তার পেছন পেছন চলে গেট পর্যন্ত। মেহের যখন বাড়ির গেটে ঢুকে তখন হৃদ চলে যায় রাকিবের বাড়ি। নিজের বাড়ি সে যায়নি, হয়তো যাবেও না। সে বাড়ি আর বাবা, এই দুজনের প্রতি এখন গা জ্বালা রাগ আর ঘৃণা জমে আছে তার। অন্যদিকে মেহের কারো কাউকেই জানায়নি যে সে আজ আসবে। রাত 3টা, সবাই ঘুম গভীর। মেহের ফোন করে মাহিরকে, দরজা খোল। মাহির প্রথমে বিশ্বাস করতে চায় না। তুই আজ আসবি বললি না তো? জবাবে জোর ধমক খায়, তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ঢুকবো? দরজা খোলার পর মাহির অবাক হয়, বোনকে জড়িয়ে ধরে। তুই বললি না কেন? আমি তো নিতে যেতাম তোকে। মেহের হাসে, বলে দে সারপ্রাইজ রে পাগলা। মাহির হাসে, দাঁড়া আমি সবাইকে ডেকে আনছি, তোকে দেখে সবাই একদম খুশিতে আত্মহারা হবে। আবল তাবল বকিস না, কারো ঘুম ভাঙাবি না, যা শুয়ে পড়। আমি আজ মেহেরিনের ঘরেই থাকি, ওর ঘর তো খালি না। মাহির মাথা নাড়ে, তারপর চুপচাপ মেহেরের লাগেজ নিয়ে চলে যায় মেহেরিনের ঘরে। অনেকদিন পর নিজের দেশে নিজের বাড়িতে ফিরেছে মেহের। মনটা ভারী আনন্দে ভরে উঠেছে। এখানে কাউকে বিরক্ত করতে চায় না সে। সবাইকে সকালে চমক দিবে। মাহির চলে যেতেই ফ্রেশ হয়ে আসে মেহের, আর তারপর চুপচাপ শুয়ে পড়ে। চোখ বন্ধ করতে মনে পড়ে ফ্লাইটের যাত্রায় হাসি। নিজের বুকের ভেতর লুকানো আবেগগুলো স্পর্শ করে আর সে একে একে আর মনে হয় নিজের বোকামিগুলো। হৃদ তাকে নিয়েই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে তাও টের পায়নি। ওদিকে হৃদ বসে আছে রাকিবের সাথে। রাকিব বলে, তুই অন্তত আমাকে বলে যেতে পারতিস, হুট করে দেশ ছেড়ে চলে গেলি। হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ভাগ্যিস গিয়েছিলি, নাই হয়তো একাকিত্বের জোয়ারে ডুবে মরতাম। রাকিব একটু বিরক্ত হয়ে বলে, মানে? হৃদ হালকা হেসে বলে, আল্লাহর উত্তম পরিকল্পনাকারী দোস্ত। রাকিব মুখ কুচকে বলে, জোরে কাশ তো বাপ, আবার কোন আকাম করছিস? হৃদ বলে, আমার জীবনে আবার বসন্ত এসেছে। রাকিব মাথায় হাত দিয়ে বলে, আবার কার প্রেমে পড়লি মামা? হৃদ গলা গম্ভীর করে বলে, নিলয়না। রাকিব নাটকের ভঙ্গিতে বলে, ওলে নিলয়না, নামটা একটু টেনে টেনে বলো। হৃদ ঘুমিয়ে পড়ার ভান ধরে কম্বল টান দেয়। রাকিব বসার মতো তাকে বলে, তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছে।
এই কিছুদিন আগেই তো ওর বিয়ের আসর থেকে ভাগলো, এখন আবার কোন মেয়ের প্রেমে পড়লো আল্লাহ জানে। সে দীর্ঘশ্বাস ফেলে। এই ভাই বোন দুটো আমাকে একেবারে পাগল বানিয়ে ছাড়বে। বোন আমার কলিজায় উঠে নৃত্য করে, আর ভাই শুধু টেনশনের পাহাড় বানিয়ে দিয়েছে আমার মাথায়। দুই ভাই বোন মিলে একদিন আমায় জমের দরে পাঠিয়ে দিবে। আল্লাহ, তুমি এর বিচার করো। আমার মতো এই নিরীহ নিষ্পাপ বাচ্চার ওপর এই ধরনের অত্যাচারের বিচার তুমি কইরো। তারপর একটু থেমে আবার বলে, না না, কিছু কইরো না আল্লাহ, শুধু দুইজনটা একটু বোঝার তৌফিক দান কইরো। ভোর 5টা। মেহরিন গোসল সেরে সে নামাজে পড়ে, তারপর বসে থাকে যাওয়া নামাজে। চোখ অদ্ভুত এক চিন্তার ঘূর্ণি, মন যেন অস্থির। কি একটা ভেবে মুখ বরাবর মাথায় ফিরে আসছে। রাজ তখন গোসল সেরে আসে। মেহেরিন জায়নামাজে বসে থাকতে দেখে পাশে গিয়ে চুপচাপ তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মেহেরিন রাজের ভেজা চুলগুলো মুছে দিতে দিতে বলে, ভালোভাবে চুল মুছতে কি কষ্ট হয় আপনার? যখন ঠান্ডা লাগবে তখন টের পাবেন। রাজ মেহেরিনের দিকে হাত ধরে চুমু খেয়ে বলে, লাগবে না, কারণ আমার একজন স্ত্রী আছে যে আমাকে যত্ন নেয়। মেহেরিন মুখ গম্ভীর করে বলে, আপনি তো সর্বজান্তা, সব জানেন, সব বোঝেন। রাজ হেসে ফেলে। মেহেরিন আবার মুখ ভার করে বলে, চলুন ফিরে যাই। রাজ চোখ কুচকে বলে, মাত্র 3 দিন হলো এসেছি, আর তুমি এখনই যেতে চাইছো? মেহেরিন বলে, ভালো লাগছে না, বাড়ি ফিরে অনেক কাজ আছে। রাজ একটু গম্ভীর হয়ে বসে, কি কাজ? মেহেরিনের সোজা সাপটা উত্তর, আপনার বোনকে খুঁজে বের করতে হবে। আমার মন বলছে সে বেঁচে আছে। রাজ বলে, আমারও বিশ্বাস বেঁচে আছে। বাংলাদেশে আসার পর থেকে খুঁজছি, কিন্তু কোনো খবর নেই। এমনকি ড্রাইভার আঙ্কেল, উনিও জানেন না। তিনি শুধু বলেছিলেন ওদের তুলে দিয়েছে, আর কিছু জানে না। মেরিন হঠাৎ জিজ্ঞেস করে, আপনার বোনের শরীরে কি এমন কিছু আছে যেটা দেখলে আপনি চিনতে পারবেন? রাজ বলে, হ্যাঁ, ওর ঘাড়ে একটা বড় তিল আছে। আমারও আছে, ঠিক সেই জায়গায়। মেহরিন বলে, দেখি তো। রাস্তার ঘাড় কাত করে দেখায়। মেহরিন একটু কিছু ভেবে বলে, ওদের এখন মুখোমুখি হতে হবে কবি সাহেব, অনেক কিছু লুকোচুরি। রাজ মেহেরের হাত ধরে বলে, তুমি আমার পাশে থাকবে তো? মেহরিন হেসে বলে, আমি আছি ইনশাল্লাহ। রাজ বলে, তোমার কেন মনে হলো ও বেঁচে আছে? মেহরিন গলা নিচু করে বলে, আপনার বাবা তো আপনাদের 2 ভাই বোনের নামে সব লিখে দিয়েছিল। সবাই জানে আপনি মারা গেছেন। তাই যদি আপনার বোন বেঁচে না থাকে সব সরকার নিয়ে নিত, কিন্তু তা হয়নি। তার মানে আপনার বোন এখনো জীবিত। তাকে কাজে লাগাচ্ছে রেদওয়ান তালুকদার। রাজ মুচকে এসে বলে, বা আমার বউ তো একদম গোয়েন্দা হয়ে গেছে। মেহরিন হঠাৎ বলে, আচ্ছা, সাবি আন্টির মেয়ে তো অসুস্থ ছিল, সে ভালো হয়ে গিয়েছিল নাকি? রাজ মেহরিনের চোখে চোখ রেখে হাসে। তার হাসির ভেতরে প্রশ্নের উত্তর ছিল। মেহরিন চিৎকার করে বলে, ও শিট। তারপর রাজের দিকে তাকিয়ে বলে, আমি যা ভেবেছি। আপনি কি সেটা মিন করছেন কবি সাহেব? রাজ চুপ করে মাথা নাড়ে। মেহরিন হাত দিয়ে অস্থির গলায় বলে, তাহলে বললেন না কেন? রাজ গম্ভীর গলায় বলবো, সময় হলেই বলবো। কোন সময়? রেদওয়ান তালুকদার মতো নিকৃষ্ট একটা মানুষের কাছে এতটা নিরাপদ না সে। আপনি জানেন না, স্বার্থের টানে সে সব কিছু করতে পারে। একবারও পিছপা হবে না, স্বার্থের জন্য কে কষ্ট দেবে না। আর এখনই যদি সব বলে দেই, সামলাতে পারবে না, নিচে ভেঙে পড়বে। তাই কিছু দিন যাক। মেহের ধীরে মাথা নাড়ে, তারপর রাজের দিকে তাকায়। আপনার কি মনে হয় না একবার তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে না? তার মুখে ভাই ডাক শুনতে ইচ্ছে করে না? রাজের চোখ ছলছল করে ওঠে। মেহের তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই এম সরি কবি সাহেব, আমি বুঝতে পারিনি আমার এই কথায় আপনি এতটা কষ্ট পাবেন। রাজ থেমে গিয়ে বলে, আমার খুব ইচ্ছে করে আমার পুচকি বোনটাকে জড়িয়ে ধরে ওর মুখে ডাক শুনি, ভাইয়া ডাক শুনি। যেদিন জানলাম আমার পুচকি আর লাবিব গিয়ে সব বুঝতে চেয়েছিল, ফিরিয়ে আনতে চেয়েছিল, কিন্তু আমরা সেদিন গিয়ে দেখি আমার পুচকি হৃদের পাশে দাঁড়িয়ে আছে, হাসছে, গল্প করছে। সেদিন আমার মনে হচ্ছিল হৃদ যেন পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান, যে বাবা মা ভাই বোন সহ সব পেয়েছে। হতভক্ত হলাম আমার ভালোবাসা। আমি আমার বোনের ভালোবাসাও পেলাম না পেলাম বাবা মার। আমি কিছুই পারিনি সেই দিন। আমি বলতে পারিনি হৃদ, না আমি তোর ভাই। আমি বলতে পারিনি তুই আমার পুচকি, আমার কলিজার টুকরো। আমার মনে হয় কি এখানে যে পুচকি করতেছে, এটা হয়তো ওই যে হৃদের বোন, কি যেন নাম ছিল, রাহি, ও হয়তো বা রাজের বোন। আচ্ছা, গল্পে ফিরে যাই।
বলতে পারিনি যাকে তুই বাবা ডাকিস সে তোর বাবা নয়, তোর বাবাকে মারা খুনি। আমি কিছুই বলতে পারিনি, কারণ আমি জানি সব বললে ওর জীবনটা শেষ হয়ে যেত, সবার উপর থেকে বিশ্বাস উঠে যেত, ভেঙে পড়তো মানসিকভাবে। তাই বলিনি মেমরেম, আমি পারিনি এত বছর আমার বোনটাকে পেয়েও ওর কোনো ক্ষতি করতে। মেহেরিন রাজকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। চুপ করুন, সব ঠিক হয়ে যাবে। রাজ মেহেরিনকে আরো সান্ত্বনা করতে জড়িয়ে ধরে। জানো মেমরেন, আমি আর লাবিব রোজ যেতাম ওর স্কুলে কলেজে। লাবিব মাঝে মাঝে বলতো, ব্রো ওর সঙ্গে একটু কথা বলি। ব্রো আমার কলেজে ফেটে যাচ্ছে দেখছি, কিন্তু কাছে যেতে পারছি না, কথা বলতে পারছি না। ও আমার ছোট। সেদিন কাঁদছিল লাবিব, আমি পারিনি, কারণ আমি কাঁদলেও আরো ভেঙে পড়তো। রাজ মেহেরিনের বুকের বাপাশে হাত দিয়ে বলে, জানো মেমরেন, তখন এখানে ঠিক কতটা ব্যথা হচ্ছিল, ছুরির মতো আঘাত করছিল কেউ আমায়। মেহেরিন রাজের বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, সব ঠিক হয়ে যাবে, আপনি শান্ত হন। রাজ গভীর ঘুমে, যেন কত শত কষ্টের পর বিধ্বস্ত অবশেষত একটু প্রশান্তিতে শ্বাস নিচ্ছে। তখন ফিসফিসিয়ে বলে ওঠে মেহেরিন, একটা মানুষের জীবনে কতটা দুঃখ তুমি দেবে আল্লাহ, আর একটু শান্তি দাও। তুমি তো উত্তম পরিকল্পনাকারী, যা করো মঙ্গলের জন্যই করো। একটা কোমল চুমু রাজের কপালে এঁকে দেয় মেহেরিন। এরপর ফোনটা হাতে নিয়ে চলে যায় বেলকনিতে। ঘড়ি ঠিক 7টা। সে কল করে রাহিকে। বিরক্তিতে রাহি ফোন তোলে। এই 7 সকালে কার জামাই মরলো যে আমাকে জানালো লাগবে? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? অশুদ্ধ হয়ে যাবে নাকি আমাকে কল না দিলে? বাল। মোবাইল ফোনে মিহু আপু লেখা দেখেই চোখে আনন্দ ঝলসে পড়ল, মুখে হাসি ফুটে ওঠে ওর। পরক্ষণে বিয়ের সেদিনের কথা মনে পড়েই হাসিটা মিলিয়ে যায়। ফোন রিসিভ করে বলে, এতদিন পর মনে পড়লো আমাকে, নাকি ভাইয়ারা কি আমাকেও ভুলে গেছো? মেহরিন হেসে ওঠে, না রে পাগল, তোর ভাইয়ের সাথে আমার সম্পর্ক হওয়ার আগে থেকেই তুই আমার বোন, তাই এসব বাদ দে। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তবে তুই আমার ঘুমের পিন্ডা চটকে দিলি মেহু আপু। তাই নাকি? ভারী অন্যায় হয়ে গেল যে আমার। মেহরিন হেসে বলে, এই এখন কোথায়, শ্বশুর বাড়ি না বাবার বাড়ি? মেহরিন এবার রাজের দিকে একবার ফিরে, তারপর উত্তর দেয়, সাজিকে এসেছি ঘুরতে। ও হানিমুন, তুই একদম পেকে গেছিস দেখি। রাহি হেসে উত্তর দেয়, তারপর গম্ভীর হয়ে বলে, ও ভাইয়া তো একদম মাফিয়া টাইপ, তাই না? যেভাবে সবাইকে বন্ধুকে ঠেকালো, বাবা গো। মেহরিন মুখে হাসি মিলিয়ে যায়। ও এমন করছে কারণ তা না হলে আমি রাজি হতাম না। সে আমায় অনেক ভালোবাসে রে, অনেক। রাহি একটু নরম গলায় বলে, বাবা কি প্রেম। তবে আমি খুশি, জানিস তুই তোর ভালোবাসার মানুষকে পেয়েছিস। আর ওই ভাইয়াকে কেন জানি মনে হয় দাদা ভাই থেকেও বেশি তোকে ভালোবাসবে। মেহরিন এবার চোখ নামিয়ে হেসে ফেলে, হ্যাঁ, তবে তোর ভাইকে ধন্যবাদ, উনি সত্যি উপকৃত বন্ধু। মানে? তুই বুঝবি না। আজ বাড়ি ফিরবো, কাল আমার শ্বশুর বাড়ি আসবি, আমি তোকে লোকেশন পাঠিয়ে দিব। আচ্ছা, কিন্তু তোর সেই মাফিয়া বর আবার আমাকে মেরে গুম করে দিবে না তো? রাহি হাসতে হাসতে বলে। মেহেরিন নিচু গলায় গম্ভীরভাবে বলে, তুই জানিস না তোকে সে কতটা ভালোবাসে। ও হাসতে হাসতে নিজের জীবনেও দিতে পারে তোর জন্য, তোর গায়ে আঁচড়ও লাগতে দেবে না। কি বললি শুনি? ঠিক শুনিনি। কিচ্ছু না, তোকে যা বললাম তাই মনে রাখিস। হুকুম মহারানী। ফোন কেটে মেহেরিন নিজে মনে বলে ওঠে, তোদের ভাই বোনকে আমি মিলিয়ে দেবই, আর যারা অন্যায় করেছে সেই জালিমদের উপযুক্ত শিক্ষাও দেব। এবার সেই খেলোয়াড়দের সময় শেষ। রিদওয়ান তালুকদার আর সাইম রহমান প্রস্তুত হন, আপনাদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, এবার পতনের পালা শুরু। এক এক করে প্রত্যেকটা কষ্ট, দুঃখ, যন্ত্রণার প্রতিশোধ নেব আমি। সব কিছুর জবাব দিতে হবে। আপনাদের জীবনে আমি মেহেরিন শিকদার জাহান্নাম নামিয়ে দেব, এটা আমার প্রতিজ্ঞা। সকাল 9টা। মালিয়া মির্জা রান্নাঘরে রান্না ব্যস্ত, মেহবুবা দাঁড়িয়ে হেল্প করছে। এদিকে মাহির ঘুম থেকে হেলতে দুলতে ওঠে, মা চা দাও তো। মালিয়া মির্জা কাপ চা এগিয়ে দিতে দিতে বললে, সারা রাত জেগে কেমনে খেলে একটু বইয়ে মন দে, 1 মাস পরে এইচএসসি এক্সাম, ভুলে গেছিস? এসএসসি এক্সাম। মাহির বিরক্ত হয়, মা সকালে সকালে এসব অশুভ নাম নিও না। মেহবুবা হেসে উঠল, ঠিক বলেছিস, এই এক্সাম মানুষের জীবনে অশুভ জিনিস, মরার ওপর খাড়ার ঘা। এটা শুনতে শেষ হতে আরেকটা হাজির। উফ, এই এক্সাম কি আবিষ্কার করেছে? ওরে পাইলে উল্টা পিঠে আফ্রিকা পাঠাই দিতাম।
না হয় হিরো আলমের গান শোনাইতাম। মাহির চায়ের কাপে চুমুক দিয়ে বলল, হ্যাঁ বোন, যা বলেছিস। তুই আমার মনে দুঃখ বুঝলি। মেহবুবা গম্ভীর মুখে বলে, হ্যাঁ বুঝবই তো, আমারও তো একই প্যারা। মালিয়া মির্জা মাথা থেকে কি অসহায়ের মতো বললেন, কি সব পোলাপাইন দিছো আল্লাহ, এরা পড়াশোনা নিয়ে কত কিছু কয়, কপালে ভালো যে ওনারা বেঁচে নেই, না থাকলে তোদের কথা শোনা মরেই যেত। মাহির আর মেহবুবা হেসে ফেলে। মাহির বলে, মেজু আপু কই তুই, এখন ওঠে নাই? মেজু। একথা শুনে মালিয়া মির্জা মেহবুবা একসাথে বলে ওঠে, কি? চায়ের কাপ মুখে দিয়ে মাহির বুকে ধুকপুকুনি বেড়ে যায়, কাপটা পড়ে যায়। ভয় বলে, তোমরা তো সিরিয়াস ভাবে চিৎকার দাও কেন? ভয় দেখিয়ে দাও, কিছু বললেই চিৎকার করো, যেন আমার বাসায় জি বাংলা চলতেছে। ছোট প্যাকেট না যা গিয়া বড় প্যাকেটের ঘরে দেখায় মেজু আপু ঘুমাইতেছে। মেহরিন বলে, যদি ওর কথা মিথ্যা হয় তাহলে তোকে কি করব? মাহির হেসে বলে, যদি সত্য হয় তবে আমার অ্যাসাইনমেন্ট সব করে দিবি। মেহবুবা বলে, ডিল। মেহবুবা ছুটে যায় মেহরিনের রুমে। এদিকে মালিয়া মির্জা বারবার মাহিরকে জিজ্ঞেস করছে, সত্যি বলছিস? ঢপ মারছিস না তো? মিথ্যা হলে তোকে পিটিয়ে ছাল তুলে নিব, সবসময় বেয়াদবি বের করবো। মাহির মুচকে এসে বলল, মা, সব মায়েরাই চায় সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, আর তুমি শুধু চাও ছাল তুলে পিঠে ছাল ছড়াতে। এটা কি ঠিক? তুমি একবার ভাবো তো। মালিয়া মির্জা রান্নার খুন্তি নিয়ে এগিয়ে আসে। মাহির ছুটে পালায়, দৌড়ে রুমের দরজা আটকে ফেলে। মালিয়া মির্জা রেগে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, খোলে হারামজাদা, দরজা খোলে একবার, আজ তোর একদিন তো আমার একদিন। মাহির ভেতর থেকে বলে, আমাকে তো পাগলা কুকুরে কামড়াইছে, আমি দরজা খুলি আর তুমি আমার খুন্তি দিয়ে পিটাও। মালিয়া মির্জা হেসে বলে, মারের এত ভয়? তবে এত বাদরামি কেন করিস? মাহির হেসে বলে। এইদিকে মেহবুবা গিয়ে দেখে সত্যি সত্যি মাহির রুমে ঘুমিয়ে আছে। সরি, এখানে নামগুলো সব একরকম, আর এখানে নামও ভুল দিছে। মেহের হতো, এখানে মেহেরিন দিছে, আমি আবার মাহির পড়ছি। এদিকে মেহবুবা গিয়ে সত্যি সত্যি দেখে মেহের রুমে ঘুমিয়ে আছে। ভেতর গিয়ে একটা চিৎকার দিয়ে বলে, মিজু আপু, বলে লাভ দিকে খাটে উঠে পড়ে। মেহেরের ঘুম ভেঙে উঠে বলে, এমন চিৎকার করছিস কেন রে বোন? আমার কানের মাথা খেয়ে দিলি, নাস্তা কর গিয়া। মেহবুবা জড়িয়ে ধরে মেহেরকে হাসতে হাসতে বলে, তুই কবে এলি? সারপ্রাইজ দিলি, আমার যে কি খুশি লাগছে কি বলবো, কতদিন পর আবার সবাই একসাথে। মেহের মেহবুবাকে একটা ছোট চুমু খেয়ে বলে, হ্যাঁ রে, আমাদের বড় ম্যাডাম তো বিয়ে করে নিল। মেহবুবা হাসতে হাসতে বলে, তা আর বলতে, তুই যদি দেখতে কি ঐতিহাসিক বিয়ে, বাবা গো। মেহের হেসে বলে, আচ্ছা পরে শুনবো, বাবা তো অফিসে চলে গেছে, চল মার সাথে দেখা করি। মেহের ফ্রেশ হয়ে নিচে নামে। মালিয়া মির্জা মেহেরকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। মেহের মাকে ধরে গম্ভীর এক নিঃশ্বাস ছাড়ে, উফ, কতদিন পর মামা গন্ধ পেলাম। মালিয়া মির্জা বলে, তুই আসবি বললি না কেন সারপ্রাইজ দিতে? ঠিক তখনই মাহির বের হয়। মেজু আপু, তোর মা তো বিশ্বাসই করে নাই তুই আসছিস। মেহের হেসে বলে। মেহবুবা বলে, দাঁড়া, মিহুকে কল দিয়ে বলি ম্যাডাম এখন কি করছে। মালিয়া মির্জা বলে, থাক এখন দিস না, পরে দিস। মেহবুবা বলে, আচ্ছা। তারপর চারজন একসাথে নাস্তা করে গল্প করে। হঠাৎ লাবিবের কল আসে মেহবুবার ফোনে। মাহির দেখে বলে, এই লাবিব ভাইয়া, কি আর কাজ নাই সারাক্ষণ তোর লগে ঝগড়া করা ছাড়া? মেহবুবা বলে, আমারও তাই মনে হয়। মালিয়া মির্জা বলে, এভাবে বলিস না, ছেলেটা কত ভালো। মাহির বলে, হ্যাঁ ভালো না ছালা, এটা বলে ওঠে। মেহের বলে, কেসটা কি বলতো? লাবিব তো ভাইয়ের কাজিন, তাই না? মাহির বলে, হ্যাঁ। মালিয়া মির্জা বলে, লাবিবের মা মেহবুবা কে লাবিবের জন্য চাইছে, ছেলে ভালো, আমাদের আপত্তি নেই, লাবিবেরও পছন্দ মেহবুবাকে, কিন্তু তো তোর বিয়ে হয়ে গেছে, ওদের কথা আগাতে হবে। মেহু, তোর বিয়ে হয়ে গেলে তো ওদের বিয়ের কথাটা আগাতে হবে। মেহের হঠাৎ হেসে ফেলে, মুখ ঘুরিয়ে বলে, ছেলে পছন্দ করে ফেলেছি, বিয়ে করব, কিন্তু আমার বিয়েতে তোমাদের দাওয়াত দিব না। মাহির বলে, আমাকে একটু দিস প্লিজ। মেহের হেসে বলে, ঠিক বলতে পারলাম না। মাহির মির্জা হেসে বলে, কেন? আমার কি অন্যায় করেছি যে তোর বিয়েতে দাওয়াত দিবি না? মেহের মুখ গম্ভীর করে বলে, কারণ তোমরা তো তোমাদের বিয়ে আমাকে দাওয়াত দাওনি। তাই শুনে সবাই হেসে ফেললো। সন্ধ্যা 7টা। মেহেরিন আর রাজ ফিরে এসেছে শেখদার বাড়িতে ঢুকতেই লামিয়া ছুটে এসে মেহেরিনকে জড়িয়ে ধরে, তোমাকে ভীষণ মিস করছিলাম ভাবিমণি।
কুলসুম এসে পাশে দাঁড়িয়ে বলে, হ ভাবি কেমন আছেন? গরম লাগছে, নিন ঠান্ডা শরবত খান। মেহেরিন এসে কৃতজ্ঞতা জানায়, ধন্যবাদ কুলসুম আপা। রাজ ইতিমধ্যে উপরে চলে গেছে। মেহেরিন রূপা বেগমের রুমে গিয়ে কুশল বিনিময় করে তারপর নিজের ঘরে পা বাড়ায়। রুমে ঢুকে দেখে রাজ কোথাও নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, বুঝতে পারে রাজ ওয়াশরুমে। এই ফাঁকে মেহেরিন লাগেজ খুলে একে একে সব জামা কাপড় কেবিনে গুছিয়ে রাখছে। কিছুক্ষণ পর রাজ বেরিয়ে আসে। ভেজা চুল, মুখে কেমন যেন ফ্যাকাশে, চোখে মুখে একরাশ অস্থিরতা। মেহেরিন তাকিয়ে দেখে রাজের মন অমন ভালো হয়নি, উদাস। রাজ ডাকে, মুমরেন কিছু লাগবে? মেহেরিন ধীরে কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করে। রাজ একটানে মেহেরিনকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, আমার তো শুধু আপনিই লাগে। মেহেরিন হেসে ওঠে। মেহেরিন বলল, তাই বুঝি তুমি সন্দেহ করছো আমার ওপর? রাজ সরল চোখে তাকিয়ে প্রশ্ন করে। মেহেরিন মাথা নাড়ে, একদম না। ব্ল্যাক শার্টটা দাও তো। মেহেরিন শার্ট এগিয়ে বলে, দেয়। রাজ পরে নেয়। মেহেরিন সামনে দাঁড়ায়। মেহেরিন এসে বোতাম লাগিয়ে দেয়। হঠাৎ রাজ বলে, বউ। মেহেরিন তাকায়। রাজ বলে, শরীরটা ভালো লাগছে না। মেহেরিন রাজের কপালে হাত রাখে। কি হয়েছে? জ্বর তো নেই, মাথা ব্যথা করছে, কফি খাবেন? না। রাজ অসহায় গলায় বলল, আমার ভিটামিন অভাব। মেহেরিন বলে, কি বলেন এইসব? দাঁড়ান, আমি খাবার নিয়ে আসি। রাজ ওকে টেনে নিয়ে যেতে হবে, টেনে ধরে, যেতে হবে না, আমি নিজে খেয়ে নিব। মেহেরিন বলে, রুমে খাবার নেই তো? রাজ হেসে বলে, আছে তো। কি? রাজ চোখে দিয়ে ইশারা করে দেখাচ্ছে। মেহেরিন অবাক হয়ে রাজের দিকে তাকায়। কিছু একটা বুঝে তার চোখ বড় হয়ে যায়। কিছু একটা বলতে যাবে, তার আগে রাজ ওকে টেনে নেয়, ঠোঁটে ঠোঁট চেপে ধরে, ডুব দেয় ভালোবাসার সাগরে।